7 বছর পর দেশে ফিরেছে খান বংশের 2 বড় ছেলে আরিশান আরিশ খান, আবরার রাদিফ খান। এই 7 বছরে রাদিফ দেশে ফিরতে চাইলেও আরিশ একটা বারের জন্য দেশে ফিরতে চায়নি। হয়তো সে এখনো আসতো না যদি না সময়টা তাকে বাধ্য করতো। ঢাকা গুলশান এলাকায় খান বংশের সবচেয়ে উচ্চ নামি দামি বংশ, আর 5টা নামি দামি বংশের মতো খান বংশ অন্যতম একটি। আরিশের বাবারা মোট 4 ভাই 1 বোন। আরিশের বাবা সবার বড়, ওনার নাম সাফওয়ান খান। রাদিফের বাবা মেজো, ওনার নাম মাহমুদ খান। ওনার রাদিফের পাশাপাশি আরও একটি ছেলে আছে, ছেলে আজমান খান আয়ান, বয়স 30, এবার ভার্সিটি 3rd ইয়ারে পড়ে। সেজো চাচু, ওনার নাম সাইফুল খান। ওনার 2 মেয়ে রোদেলা খান রোদ, বয়স 20, এবার এইচএসসি পরীক্ষা দিয়েছে। আয়েশা খান ফারি, বয়স 18, এবার ইন্টার 1st ইয়ার। ছোট চাচু, ওনার নাম ইউনুস খান। ওনার 3 মেয়ে, সোমায়া খান ইভা, বয়স 19, ভার্সিটি 1st ইয়ারে। মরিয়ম খান জুথি, বয়স 17, এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে। মুনিয়া খান মনি, বয়স 11, ক্লাস 4-এ পড়ে। আরিশ ওর বাবা মার একমাত্র ছেলে। বিশাল বড় ব্যবসা খান বংশের। দেশে প্রতিটা নামী জায়গায় তাদের প্রতিষ্ঠিত অফিস আছে, এবং কি দেশের বাইরেও তাদের ব্যবসার কাজ করা হয়। তাদের খান বংশ আরও একটি নামে পরিচিত, মির্জানি বংশ, যার মানে আদি পুরুষ থেকে কাঠিন্য রাজনীতিবিদ। ঢাকা গুলশান এলাকায় মির্জানি বংশ নাম নিলে এক নামে লোকেরা তাদের চিনে। আজ এত নাম সুনাম শুধুমাত্র তাদের ভ্রান্তিতেই ছিল মূলধন। সেখান থেকেই বিস্তার আজকের সাম্রাজ্য। ওই যে যেখানে হাতে হাত সেখানে ইতিহাস রচনা হয়, কথায় আছে না, একতাই বল। আজ সবাই হাতে হাত রেখে তাদের যৌথ পরিবারকে এখনো ধরে রেখেছে, এবং তাদের দেখলে মনে হয় বাড়ির সকলের প্রাণ এক সুতোয় বাঁধা। তবে ওনাদের 4 ভাইয়ের মধ্যে ছোট ভাইয়ের ব্যবসার কাজ কিংবা রাজনীতি কোনোটাই পছন্দ ছিল না। ওনার দেশের জন্য কাজ করতে ভালো লাগতো, তাই উনি ভাইদের মতামত নিয়ে দেশের সেবার জন্য সেনাবাহিনীতে যোগদান করে। ওনার প্রথম চাকরি জীবন ভালো কাটলেও 2009 সালে আর্মি এবং বিজেপির পিলখানায় গণ্ডগোল হওয়ার পর 2014 সালে বিজেপি ও আর্মি হল মিটিংয়ে বসেছিল। সেখানে গোলাগুলি হওয়ার পর সে আর বাড়ি ফিরেনি। ওনার নিখোঁজ হওয়ার পর ওনার বাকি 3 ভাই থানায় নিখোঁজ এফআইআর করেছিলেন, তবে পুলিশরা নাকি ওনাকে খুঁজে পাননি। ওনারা বংশগত রাজনীতিবিদ হওয়ার কারণে ভাইকে খুঁজে পায়নি বলে 2জন পুলিশের চাকরি নিয়েছিলেন, তবে এতেও কাজ হয়নি বলে ওনারা নিজেরাই অনেক খোঁজাখুঁজি করেছিলেন, তবে ফলাফল শূন্য। তাই এক প্রকার হতাশা হয়ে ওনারা ভেবেই নিয়েছেন ওনাদের ছোট ভাই আর জীবিত নেই। রাদিফ 7 বছর পরে দেশে ফিরেছে, তাই তাকে নিতে তার বাবা, বড় আর ভাই আয়ান এসেছে। কিছুক্ষণ দাঁড়াতে রাদিফকে ট্রলি হাতে প্লেন থেকে নামতে দেখে সবার মুখে হাসি ফুটে ওঠে। রাদিফকে রিসিভ করতে কিছু পা এগোতেই চোখে পড়ে রাদিফের পাশ ধরে লাগেজ হাতে নেমে আসছে আরিশকে রাদিফের সাথে দেখে সবার চোখ কোট হয়ে ওঠার উপক্রম। সবার পায়ের কদম যেন ওখানেই স্তব্ধ হয়ে যায়। সবাই শুধু অবিশ্বাস্য চোখে তাকিয়ে আছে সামনের দিকে। আরিশের বাবা আরিশকে দেখে আবেগকে ধরে রাখতে না পেরে চোখের পানি ছেড়ে দিয়ে দৌড়ে যায় ছেলের কাছে। ততক্ষণে আয়ানও প্রাণপ্রিয় বন্ধুর মতো ভাইকে দেখে দৌড়ে গিয়ে আরিশকে হাসি মুখে হাত করে বলে, ভাই তুমি দেশে ফিরেছ? আমার না নিজের চোখকে বিশ্বাস হচ্ছে না। অবিশ্বাসের কিছু নেই, আর ছাড়, মেয়েদের মতো এমন গা ঘেঁষাঘেঁষি করবি না। আমি মেয়েদের মতো ঘেঁষাঘেঁষি করে? ওদের কথার মধ্যে সাফওয়ান খান যখন আরিশকে জড়িয়ে ধরবেন, তখন আরিশ আয়ানকে পাশ কাটিয়ে সামনের দিকে হাঁটতে হাঁটতে ওর বাবার উদ্দেশ্যে বলে, আয়ান ওনাকে বলে দে আমার কারো বাড়তি আধিক্যতার প্রয়োজন নেই। সাফওয়ান খান আর কথা বাড়ালেন না। ছেলে যে ওনার প্রতি গভীর রাগ খুব জমে আছে সেই বিষয়ে উনি আগে থেকেই অবগত, এবং কি তার ছেলেটা যে কতটা পরিমাণ জেদি
তারা সেটা এই 7 বছরে উনি ভালোই বুঝেছেন। তাছাড়া এত বছর পর ছেলেটা নিজ ইচ্ছে দেশে এসেছে, তাই উনি এখন বাড়তি ঝামেলা চান না। ছেলেটা না হয় কিছুদিন থাকুক, তারপর না হয় মানিয়ে নেওয়া যাবে। তবে আরিশ যে ওনাকে এড়িয়ে চলে, এটা উনি ভাব হিসেবে মেনে নিতে পারেন না। দীর্ঘ নিঃশ্বাস ফেলে ছেলে যাওয়ার দিকে তাকিয়ে রাধিফদের তাড়া দেয় বাসায় যাওয়ার জন্য। বাড়ির ছেলে বাড়ি ফিরছে, তাই মা চাচিদেরও রান্নাঘরে হরেক রকম রান্নার বাহারি চলছে। কে কোনটা রান্না করে খাওয়াবেন সেটা নিয়ে ব্যস্ত। কি রে, লেবু শরবত কি বানিয়েছিস? হ্যাঁ ভাবি, সব হয়ে গেছে। এখন আমি একটু বসার ঘরের দিকে যাই। ওনারা নাকি অনেকক্ষণ আগে এয়ারপোর্ট থেকে রওনা হয়েছে। আজ কত বছর ধরে ছেলেটাকে দেখি না। মিজু চায়ের কথা শুনে বুকটা ধক করে ওঠে ওনার ছেলেটাকেও তো আজ 7 বছর ধরে দেখেন না। মুহূর্তে ওনার চিবুক আগুন হয়ে যায়। দাঁত কিরমির করে মনে মনে ভাবেন, আজ ওনার ছেলেটাও ওনার কাছে থাকতো, ওনার বুকটাও বড়া থাকতো, কিন্তু ওই মেয়েটার জন্য তার ছেলেটা আজ তার থেকে দূরে। সব ওই অপয়া মেয়েটার জন্য। উনি মনে মনে শপথ করেন, যে অপয়ার জন্য উনি ওনার ছেলেকে হারিয়েছেন, সেই মেয়েকে উনি কোনো দিন শান্তিতে থাকতে দেবেন না। ওনার এসব ভাবার মধ্যে সেজ চা মেহজাবিন খান, ছোট চা মোমেনা খানের মুখে খুশির আর্তনাদ ওনার কানে আসেন। রাদিফরা চলে এসেছেন। উনিও আর বেশি কিছু ভাবলেন না, শরবতের গ্লাস হাতে নিয়ে বসার ঘরের দিকে গেলেন। দরজায় রাদিফদের পাশাপাশি আরিশকে বাসায় ঢুকতে দেখে সানজিদা খানের হাত থেকে শরবতের গ্লাসটা ঠাস করে ফ্লোরে পড়ে টুকরো টুকরো হয়ে যায়। চোখের সামনে প্রাণপ্রিয় ছেলেকে দেখে ছুটে গিয়ে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে দেন। ওনার বাকি জায়েরাও মুখের রিয়েকশন প্রায় একই রকম। ওনারা হয়তো এটা আশা করেননি, তাই তারা কিছুক্ষণ সবাই মুখ চাওয়াচাই করে ছুটে যায় আরিশের কাছে। রাদিফও যে এত বছর পর দেশে ফিরেছে সেটা যেন কারো মনেই নেই। সবাই ওকে রেখে আরিশকে নিয়ে ব্যস্ত। কেউ শরবত খাওয়াতে ব্যস্ত, কেউ আরিশ এত বছর পর দেশে ফিরেনি কেন, এত রাগ খুব কেন তার এই বাড়ির উপর, সেটা জানতে ব্যস্ত। এসব দেখে রাদিফ কিছুটা বিরক্ত ভঙ্গিমা নিয়ে সোফায় বসে সবার অ্যাটেনশন নেওয়ার জন্য বলে, আম্মু, আমাকে এক গ্লাস লেবুর শরবত দাও তো, অনেক জার্নি করেছি। ততক্ষণে সবাই আরিশকে রেখে রাদিফের দিকে ঘুরে তাকায়। ওদের আসতে দেখে রোদ দৌড়ে এসে বলে, আমি রুমের জানালা থেকে দেখলাম আরিশ ভাইয়া এসেছে। কই সে? এদিক ওদিক তাকিয়ে রোদের কথা শুনে ওর আম্মু বলল। রোদ হাসি মুখে মায়ের কথা মতো কিচেন থেকে লেবুর শরবত নিয়ে এসে রাদিফকে দেয়। বসার ঘরে সবাই হইচই শুনে ইবামণি ও সিঁড়ি বেয়ে নিচে আসে। নিচে এসে আরিশকে দেখে ওদের মুখে হাসি ফুটে ওঠে। মনি দৌড়ে এসে রাদিফের পাশে বসে আহ্লাদি কণ্ঠে বলল, ভাইয়া, আমার জন্য কি গিফট নিয়ে এসেছো? এই তো ছোট আপু, তোমাদের সবার জন্য গিফট নিয়ে এসেছি। সত্যি? তবে সবাই তো তোমরা এখানে। ফারিয়ার জুতি কই? ফারি আপু তো রুমেই আছে, আর জ্যোতি আপু তো পরীক্ষা দিতে গেছে। ও হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম, ওর এক্সাম শুরু হয়েছে। ওর শব্দটা শুনে আরিশ তীক্ষ্ণ দৃষ্টিতে রাদিফের দিকে তাকায়, পরে ওভাবে তাকিয়ে ড্রেবিল মার্কা হাসি দেয়। রাদিফ সবাইকে একে একে সবার জন্য আনা উপহারগুলো সবাইকে দিয়ে দিল। সর্বশেষে বড় একটা বক্স ওর সামনে টেবিলটায় রেখে মোমেনা খানের দিকে তাকিয়ে বলল, মামনি, এটা জুতির জন্য, ও আসলে এটা দিয়ে দিও। ঠিক আছে, দিয়ে দেব। বিরক্ত ভঙ্গিমা নিয়ে। ততক্ষণে ফারিও নিচে এসে ওর গিফট বুঝে নেয়। গিফটগুলো হাতে নিয়ে মনি দৌড়ে আরিশের সামনে গিয়ে বলল, রাদীপ ভাইয়া তো এতগুলো গিফট দিল, তুমি আমাদের জন্য কোন গিফট আনোনি? আরিশ মমতাময়ী মাকে বুকের কাছ থেকে সরিয়ে মনির গাল দুটো টেনে বলল, আনবো না কেন, আমিও সবার জন্যই গিফট নিয়ে এসেছি। একটু অপেক্ষা কর, সবার গিফট দিয়ে দিচ্ছি। রাদিফ আরিশের কথা শুনে মুখ বেঞ্চি দিয়ে মনে মনে বলল, আটছে গিফটটা আনছি। আমাকে গিফট কিনতে দেখে গিফট কিনে এখন বাহাদুরের সাজছে।
আরিশ সবার গিফট সবাইকে বুঝিয়ে দিয়ে রুমে যেতে নিলে ফারি বলে, ভাইয়া তোমার মোর জন্য কিছু আনুনি? আরিশ কথাটা শুনল, তবে পিছন করে তাকালো না। নিজের মতো করে রুমের দিকে অন্য একটা ট্রলি নিয়ে হনহন করে চলে গেল। যানজটহীন পরিবেশ, বৈশাখী রৌদ্র গরমের উত্তাপে মানুষ প্রায় অতিষ্ঠ হয়ে গেছে। এত কড়া রোদ, ধুলোবালি ওরা পরিবেশ ওর মুহূর্তেই কালো মেঘে ঢেকে গেছে। হবে না কেন, কাল বৈশাখী মাস বলতে কথা। ধুম করেই যেন আকাশ জুড়ে কালো মেঘের হাতছানি। কিছুক্ষণ পরেই যেন ধুমছে বৃষ্টি নামবে। হলো তাই। ধুম ধুম আকাশের সর্বশক্তি নিয়ে যেন বৃষ্টি পৃথিবীর বুকে বর্ষিত হচ্ছে। যুথিও মাত্র পরীক্ষা দিয়ে পরীক্ষার হল থেকে বের হয়েছিল। এত বৃষ্টি দেখে একটা জায়গায় কিছুক্ষণ দাঁড়ায়, তবে 1:30 বেজে যাওয়ায় আর দাঁড়ালো না। হয়তো 30 মিনিট লেট হওয়াতেও মন্দ শুনতে হবে, তাই বৃষ্টির ভিতর ভিজে ভিজে বাড়িতে আসলো। কারণ আর দেরি করলে বাসায় এসে তাকে 1000টা কথা শুনতে হবে এবং কি মারও খেতে পারে। তাই সব কিছু চিন্তা করে এই সিদ্ধান্ত। বাসায় এসে ভিজা জামাকাপড় তাড়াতাড়ি করে চেঞ্জ করে নেয়। এমনিতেই এই হঠাৎ বৃষ্টিতে এক লাগাত 2 দিন ভিজার কারণে ঠান্ডা লেগে গেছে। আজ আবার ভিজলো। শরীর ঠিক থাকে কিনা কে জানে। পরীক্ষাগুলো আল্লাহ আল্লাহ করে ভালোভাবে দিতে পারলেই হলো। মানুষের একটা না একটা দিক তো থাকে তাকে সাপোর্ট করার জন্য, কিন্তু জুটির হয়তো সেই কপাল নেই। তাকে সাপোর্ট বা সেবা করার সেই কপাল নেই। তাই সে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বিছানায় গা এলিয়ে দিল। ফারি জুথিকে বাসায় ভিজে আসতে দেখে রুম থেকে দৌড়ে জুথির রুমে এসে হাজির হয়। মো, তোকে কতবার বলবো, তোর এখন পরীক্ষা চলছে, বৃষ্টিতে ভিজিস না। এখন তো ঠান্ডা লাগিয়ে বসে আছিস, জ্বর আসলে তোকে দেখবে কে? তোর পরীক্ষা কে দেবে? ফারি রাগী দৃষ্টি নিয়ে কোমরে হাত দিয়ে কথাগুলো বলল। জ্যোতি ফারির কথা শুনে শোয়া থেকে উঠে বসলো। কেউ তাকে ভালো না বাসলেও, ওকে সাপোর্ট না করলেও এই একজন আছে যে ওকে সব সময় সাপোর্ট করে, ভালোবাসে। তবে ও একা এটা বললে ভুল হবে। এবার সেও জ্যোতিকে ভীষণ ভালোবাসে এবং সব বিষয়ে সাপোর্ট করে। তবে এবার জ্যোতি আপন বোন হয়েও ওকে যতটা না ভালোবাসে, তার থেকেও ফারি ওকে ঠিক তার থেকেও ভালোবাসে। তাই আবারও একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, হয়েছে, বাদ দে, আমি ঠিক হয়ে যাব, আর পরীক্ষাও আমি দিব। ও হ্যাঁ, তোকে না কতবার বলেছি ওই নামে আমাকে ডাকবি না। হ্যাঁ, সেটাই তো আমি জানি। আপনাকে কোনো কথা বললে আপনি তো শোনেন না, তাই আপনাকে বললাম না। যাই হোক, রাদীপ ভাইয়া এসেছেন। কি, ভাইয়া চলে এসেছে? বলে রুম থেকে দৌড়ে যেতে নিলে ফারি আবার বলল, সাথে আরিশ ভাইয়াও এসেছে। জ্যোতির পা দুটো যেন ওখানে থমকে যায়। আরিশের নাম শুনে নিজের কানকে যেন বিশ্বাস করতে পারছে না। তার সমস্ত শরীর শুধু কাঁপছে। তাই কাঁপা কাঁপা কণ্ঠে বলল, তুই মিথ্যে বলছিস তাই না? তুই আমাকে মিথ্যে বলছিস তাই না? তোর মনে হয় আমি তোকে মিথ্যে বলি? যাই হোক, তুই ফিরলে রাদীপ ভাইয়া তোকে তার সাথে দেখা করতে বলেছে। ও হ্যাঁ, পরীক্ষা কেমন হলো তোর? ওই তো বরাবরের মতো ভালোই হয়েছে। সকাল থেকে কিছু খেয়েছিলি? না। হ্যাঁ, তা খাবেন কেন? যখন গেস্টিকে লাড়া দেবে তখন বুঝবেন। আরে রাগ করিস না, আজকে হল গানে পৌঁছানোর পরপরই হলে ঢুকিয়ে দিয়েছে, আর পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথেই বৃষ্টি শুরু হলো, তাই খাবার খাওয়ার আর সময় পাইনি। বুঝছি, এখন খেতে চলেন। হ্যাঁ যাব, তবে আগে রাদীপ ভাইয়ের সাথে দেখা করে আসি। আচ্ছা, আমি তাহলে যাই, তুই তাড়াতাড়ি আসিস। আচ্ছা। ক্ষমতার পাল্লা বদলে এখন এক নতুন দৃশ্যপট। বাবার ছায়া মারিয়ে এবার ছেলেই নামছে নির্বাচনের ময়দানে। একদা যে ছেলে উত্তরসূরি, আজ সেই দাবি রেখে সিংহাসনের।
রক্তের সম্পর্কই এখন হয়ে উঠেছে রাজনীতির প্রধান হাতিয়ার। তাই ক্ষমতাকে হাতের মুঠোয় আনার জন্য আরিশ ততক্ষণে জামা কাপড় চেঞ্জ করে বেরিয়ে পড়েছিল। সকাল গড়িয়ে দুপুর, এখন পর্যন্ত বাড়ি ফেরার নাম নেই। সব কিছু ঠিকঠাক করে সে আজ বাড়ি ফিরবে, এটাই সিদ্ধান্ত নিল। আরিশের পাশাপাশি আয়ানও সকাল থেকে ওর পাশেই ছিল। বলতে গেলে আয়ান আরিশ দুজন দুজনার কলিজার বন্ধু। কেউ কারো কষ্ট বা অপমান সহ্য করতে পারে না। আরিশ এত বছর দেশের বাইরে থাকলেও প্রতিনিয়ত আয়ানের সাথে কথা হতো, আর আজ আয়ানের জন্যই সে তার প্রিয়তার খেয়াল রেখেছে, যোজনগুলো জানতে পেরেছে। ছেলেটা সেই আসার পরই বাসা থেকে বের হয়ে গেছে। আপনি একটু দেখুন না কোথায় গেছে। সময় হলে চলে আসবে। ছেলে ছোট নেই, তার এখন আর আমাদের কথা শোনার বয়স নেই। সে তার নিজের চেয়ে চলে। ফোন দিলাম কতবার, রিং হলো, তবে রিসিভ করেনি। দুপুর হয়েছে, খাবার দাও, আরিশ চলে আসবে। হ্যাঁ। যদি সুন্দর সাদা রঙের একটা গোল ফরক পরে ড্রেসিং টেবিলের সামনে কোমর ছড়িয়ে লম্বা চুলগুলো সোজা আছড়ে নিল, ফর্সা গালে হালকা ক্রিম মেখে নিল। ব্যাস, এতেই তাকে মাশাআল্লাহ সম্পূর্ণ রেডি হয় জুথি রাদিফের রুমে আসে। তুমি আমাকে ডেকেছিলে ভাইয়া? হ্যাঁ, তবে তুমি আমাকে ডেকেছিলে এতটুকুই তো ঠিক ছিল। শেষে ভাইয়াটা না বললেও হতো। জুথি রাদিফের কথা শুনে মুচকি হেসে বলল, আপনি আমার বড় ভাই, তাই তো আপনাকে ভাইয়া বললাম। ইস, তোমার হাসিটা কত আকর্ষণীয়। বুঝলাম না। ওই যে তুমি হাসি দিলে তোমার ফর্সা দুই গালে দুটো টোল পরে, আবার গোলাপি রাঙা ঠোঁটের নিচে কালো কুচকুচে কত সুন্দর একটা আকর্ষণীয় তিল, যা আমাকে বরাবরই মুগ্ধ করে। জুথি রাদিফের কথা শুনে একটু লজ্জা পায়, তাই কিছুটা সংকোচতা নিয়ে বলল, তুমি আমাকে কেন রেখেছিলে? তোমার জন্য একটা গিফট আছে। গিফট না আম্মুর কাছে দিয়েছো? সেটা তো সবার সাথে পাও না। গিফট তোমার জন্য স্পেশাল একটা গিফট এনেছি। সত্যি? হ্যাঁ, একটু অপেক্ষা কর, এক্ষুনি দিচ্ছি। রাদিফ কিছুক্ষণ পর একটা শপিং ব্যাগ এনে জুথির হাতে দেয় এবং হাসি মুখে বলল, তুমি বলেছিলে না তোমার একটা ফোন চাই, তাই তোমার জন্য বাইরে থেকে নিয়ে আসলাম। কি ফোন? অবিশ্বাস্য বলে প্যাকেট থেকে গিফট পেপার মোড়ানো একটা বক্স বের করে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে থাকে। তুমি খুশি? আরে কি বলছো তুমি? খুশি না মানে? আমি এতগুলো খুশি। হাসি মুখে দুই হাত গোল গোল করে বলল, তোমাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। শোনো মে, আমাকে একদম ভাইয়া বলে ডাকবে না। তাহলে তোমাকে কি বলে ডাকবো? সেটা তোমার ইচ্ছা। তুমি তো আমার অনেক বড়, তাই তোমাকে ভাইয়া বলে ডাকবো। বলে চলে যেতে নিলে রাদিফ পিছন থেকে আবার বলে উঠল, তোমার কালো চুলগুলো অনেক সুন্দর, একদম তোমার মতো। জুথি আর দাঁড়ালো না। এসব তার নিত্য দিনের কারবার। যখন রাদিফ দেশে ছিল না, তখন জুথির সাথে সব সময় ভিডিও কলে কথা হতো, আর তখন বিভিন্ন কথা বলে জুথিকে লজ্জা দিত। জুথিও তেমন কিছু মনে করতো না, বড় ভাই মনে করে। টেবিলে খাবার পরিবেশন করে সঞ্জিদা খান সকলকে খেতে আসার জন্য তাগিদ দেন। একে একে বাড়ির সকলেই টেবিলে খেতে বসে যায়। তার কিছুক্ষণ পরে জুথি সিঁড়ি দিয়ে নেমে এসে টেবিলে বসতে নিলে সঞ্জিদা খান বলেন, সবাই খেয়ে নিক, তারপর থালা বাসনগুলো ধুয়ে তারপর খেতে বসবি। জুথি আর বসলো না, কষ্টও পেল না। এটা সে প্রতিদিনই শুনে। এই চুপচাপ টেবিলের এক কর্নারে গিয়ে দাঁড়াবে। তখনই জুথি মা মোমেনা খান বলল, রাদিফের সাথে যে আরিশও দেশে ফিরবে সেটা আমরা কেউই জানতাম না, তাই ওর রুমটা গোছানো হয়নি। যতক্ষণ আমরা খাবো তুই গিয়ে আরিশ বাবার রুমটা সুন্দর করে গুছিয়ে মুছে দিয়ে আয়। রিবা ফারি কিছু বলতে নিলে মোমেনা খান রাগীর দৃষ্টিতে তাদের দিকে তাকায়। মোমেনা খানের দৃষ্টি দেখে জুথিও আর কিছু বলার সাহস পেল না। সহসা আরিশের প্রতি মনে একরাশ ভয় নিয়ে রুমের দিকে এগিয়ে গেল।
আরিশ যেন বাসায় না আসে আল্লাহ আল্লাহ করতে করতে রুমে প্রায় সব কাজ গুছানো শেষ করে। সমস্ত শরীর ঘেমে একদম ছুঁই ছুঁই হয়ে গেছে। সাদা জামা হওয়ার কারণে শরীরের অনেকটা জায়গা স্পষ্ট বোঝা যাচ্ছে। অতিরঞ্জিত গরমে বিরক্ত হয়ে গায়ের ওড়নাটা বিছানায় একটা কোণে রেখে ঘর মোছার জন্য বালতিটা হাতে নিল। ঘর মোছার শেষ পর্যায়ে হুট করে আরিশ হুঙ্কার ছাড়তে ছাড়তে রুমের ভিতর প্রবেশ করে। ঠাস করে দরজা লাগানোর শব্দ পেয়ে জুথি শুধু কেঁপে উঠে তাড়াতাড়ি করে পিছনে ঘুরে আরিশকে দেখে ওর চোখ ছানা ভরা হয়ে যায়। ওদিকে আরিশেরও সেম অবস্থা। সামনে সেই ফেলে রেখে যাওয়া বাচ্চা মেয়েটা চোখের সামনে এত বড় হতে হওয়া দেখে আরিশ জুথিকে তীক্ষ্ণ চোখে খেয়াল করলো। জুথির গায়ে ওড়না নেই, চুলগুলো খোপা করা, শরীরে আকর্ষণীয় অনেক জায়গায় স্পষ্ট বোঝা যাচ্ছে। এটা দেখে আরিশ বাঁকা হাসলো। কালো প্যান্ট, কালো শার্ট, ভিতরে সাদা গেঞ্জি, চুলগুলো সামনের দিকে অগোছালো, হাতে ব্র্যান্ডের ঘড়ি, গায়ের রং অনেকটা ফর্সা, লম্বা 6 ফিট, সব মিলিয়ে ছোট ধরনের একটা ক্রাশ খায় জুথি। কিছুক্ষণ আরিশের দিকে ঢ্যাপ ঢ্যাপ করে তাকিয়ে চেয়ে থেকে মধ্যে ওর কানে আসে কঠিন কণ্ঠে কিছু কথা। তোকে আমার রুমে আসার পারমিশন দিল কে? আর তোর সাহসী বা কি করে হলো আমার রুমে আসার? ব্যাস এতটুকু কথাই যথেষ্ট ছিল জুথির ভয়কে বাড়িয়ে দেওয়ার জন্য। তার জন্য এই বাড়ি ছেড়েছিল আরিশ, তার জন্য এতটা বছর সে এই বাড়ি ফিরেনি। এখন এতটা বছর পর বাড়ি ফিরে তার উপর রাগ দেখিয়ে যদি আবার চলে যায় তাহলে বাড়ির প্রতিটা মানুষ এবার বাড়ি থেকেই ওকে বিদায় করে দেবে। সেই ভয়ে কিছুটা পিছিয়ে গিয়ে বলল, বিশ্বাস করেন ভাইয়া, আমি আপনার রুমে মোটেও আসতে চাইনি। আম্মু বললো আপনার রুমটা পরিষ্কার করে দিতে, তাই এসেছি। বয়সের সাথে সবকিছুই তো বড় হয়ে গেছে তোর, এখন দেখতে আগের চেয়েও হট লাগছে। মানে? আরে তুই মানে বুঝতে পারছিস না? কাছে আয়, কি কি বড় হয়ে গেছে ধরে দেখাই, তাহলেই বুঝে যাবি। জুথি আরিশের কথা শুনে ভ্রু কুঁচকে নিজের শরীরের দিকে ভালোভাবে পর্যবেক্ষণ করে এবার আরিশের কথার মানে কিছুটা হলেও বুঝলো। বোঝার সাথে সাথে নাউজুবিল্লাহ পরে বিছানার কাছে গিয়ে ওড়নাটা গায়ে ভালোভাবে জড়িয়ে বলল, আপনার রুম পরিষ্কার হয়ে গেছে, আমি এখন যাই? যেতে বলেছি। দুপা সামনে দিতেই আরিশ কথা শুনে পা দুটো থমকে যায় জুথি। ওখানে দাঁড়িয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, থেকে কি করব? আমাকে এখন চুমু খাবি। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, এগুলো আপনি কি বলছেন ভাইয়া? বারবার কথার শেষে ভাইয়া ডাকটা শুনে আরিশের আগের থেকে দাউ দাউ করা রাগটা যেন আরো জলজল করে ওঠে। তাই তেড়ে গিয়ে জুথি 2 বাহু চেপে ধরে রুক্ষ কণ্ঠে বলল, কোনো ভাই হই না আমি তোর, বাতার হই, বুঝেছিস? আস্তাগফিরুল্লাহ, বিদেশে গিয়ে মনে হয় মাথাটা পাগল হয়ে গেছে। কি সব গাঁজা করে কথা বলছে, আবার কত জোরে আমার বাহুটা চেপে ধরেছে। মনে মনে আরিশের থেকে ছাড়া পাওয়ার জন্য মোছামুছি করে কিছু বলতে যাবে তার আগে আরিশ বলল, অন্যের মুখে প্রশংসা শুনতে ভালো লাগে তাই না? অন্যের কাছ থেকে অ্যাটেনশন নিতে ভালো লাগে, তাদের সামনে ঠ্যাং ঠ্যাং করতে খুব ভালো লাগে তাই না? আর আমার সামনেই আসলে ছোটবেলা থেকে যত সব নাটক শুরু হয় তোর, না? আজ তোর এই নাটকের শেষ বইয়ে আনবো আমি। জুথি জামার 2 সাইড শক্ত করে মোট করে ধরে কোনো রকম তুতলাতে বলল, আমি এমন কি করেছি যে আমাকে দেখার সাথে সাথে আপনি আমার সাথে এমন ব্যবহার করছেন? বলে ওকে ছেড়ে একটা মোটা দড়ি এনে ওর হাত দুটো বাঁধতে থাকে। হাত বাঁধতে দেখে কান্না জড়িত কণ্ঠে বলল, এইভাবে হাতটা বাঁধছেন কেন ভাইয়া? ব্যথা পাচ্ছি তো আমি। ব্যথা পা গিয়ে তুই আজ সারা রাত এইভাবেই বাধা থাকবি। ভাইয়া দোহাই লাগে আপনার, পরশু আমার পরীক্ষা আছে, আমাকে এভাবে আটকে রাখবেন না ভাই। আমি পড়তে না পারলে পরীক্ষা ভালো হবে না, প্লিজ আমাকে যেতে দিন। বিশ্বাস করুন, মরে গেলেও এই রুমে আর পা রাখবো না, কোনো দিন না। এই রুমেই তোর শুরু আর এই রুমেই তোর শেষ।
গোধূলির শেষ বিকেলের তেজবিহীন সূর্য ডুবে গিয়ে সেই অনেকক্ষণ আগেই পৃথিবীর বুকে অন্ধকার নিয়ে এসেছে। শুধু শহরের চারদিক থেকে যানজটের আয়োজন ভেসে আসছে। আরিশ জ্যোতিকে তখন খাটের সাথে ওভাবে বেঁধে রেখে দরজা বাহির থেকে তালাবদ্ধ করে রেখেছে। জ্যোতি অনেকবার হাত খোলার চেষ্টা করেছে, কিন্তু অতিরিক্ত টাইট হওয়ার কারণে খুলতে পারেনি। এক সময় সকাল থেকে না খাওয়া, অতিরিক্ত কান্নার ফলে দুর্বলতার রেশ ধরে ঘুমিয়ে যায়। বাবার কথা মতো রাদিফও তখন খাবার খেয়ে পারিবারিক ব্যবসা দেখভাল করতে গেছে, কারণ আরিশ সাফ সাফ বলে দিয়েছে সে কোনো ব্যবসার কাজ সামলাতে পারবে না, সে রাজনীতি করবে। বাড়ির কেউ আর তাকে ব্যবসা সামলাতে জোর করে না, কারণ আরিশ যা বললে তার বিরুদ্ধে গেলে সে আবার সব কিছু ফেলে রেখে চলে যাবে। তাই ওনারা ছেলের কাজে চুপ থাকেন। ছেলে যা করে শান্তি পাচ্ছে, পাক না। সাফওয়ান খান তো ছেলের নামে কম টাকা রাখেননি, যা রেখেছে তা অর্ধেকের অর্ধেক আরিশের খরচে লাগবে না। তবে বংশের বড় ছেলে বলছে ব্যবসা করবে না, জিনিসটা সাফওয়ান খান একদম মেনে নিতে পারেন না। আয়ান ও আরিশের মতো রাজনীতি করবে বলে পরিবারকে জানায়। বাকি থাকে রাদিফ। এখন সেও যদি তাদের মতো রাজনীতি করতে চায়, রাজনীতি জড়িয়ে যায়, তাহলে ওনাদের ব্যবসা একদম রসাতলে যাবে। তাই সাফওয়ান খান ও মাহমুদ খান রাদিফকে আগে ভাগে ব্যবসার কাজ বুঝিয়ে দেয়, যাতে ওদের মতো না রাজনীতিতে জড়িয়ে পড়ে। এই বিষয়ে আরিশ ও আয়ান তেমন মাথা ঘামায় না, কারণ আরিশের পারিবারিক ব্যবসা বাদেও নিজের আলাদা ব্যবসা আছে, সেটা ও বাহিরে থাকাকালীন ওখানে বসে পরিচালনা করেছে। তার পাশাপাশি আয়ান দেশে বসে আরিশকে সাহায্য করেছে। দুই ভাই মিলে শুকনো ব্যবসাকে আজ উচ্চ সীমানায় নিয়ে গেছে। যে আরিশের দ্বারা কোনো কিছুই হওয়া সম্ভব ছিল না, যে শুধু বুঝতো মারামারি ভাঙচুর করা ক্ষমতা খেলা, সে আরিশ আজ পরিবারের কাজ নিজেকে যোগ্য প্রমাণ করেছে। সে চাইলে আল্লাহর রহমতে সব পারে, সেটা তার পরিবারকে সে দেখিয়ে দিয়েছে। আরিশ, আয়ান ও আরিশের কিছু বন্ধু মিলে রাজনৈতিক বিষয়ে কিছু আলোচনা করছিল। তখন আয়ান বলল, আরিশ ভাই, সে সকালে এসে একবার বেরোলে, এখন আবার বাইরে এসেছ, মৌয়ের সাথে কে দেখা করেছিলে? আর সে ততক্ষণে স্মরণে আসে তখনকার সময় তার মেয়েকে ভেদে আসার কথা। এটা মনে আসতেই বসা থেকে দাঁড়িয়ে জোরে জোরে হাত দিয়ে মাথা বাড়ি দিয়ে শীত বলে গম্ভীর কণ্ঠে দাঁত কিরমির করে বলে, ওই নারী কোনোদিনও আমাকে শান্তিতে থাকতে দিবে না, কাছেও যেতে দিবে না। এই নারীকে তো আমি... এইটুকু বলে বাড়ি যাওয়ার জন্য বাইকে উঠে সবার উদ্দেশ্যে বলে, আমি গেলাম আমার মৌ ওরফে হাফ ফুটের সাথে রোমান্স করতে। তোরা সব ঠিকঠাকভাবে গুছিয়ে নিস, আর আয়ান তার কাজ শেষ হলে চলে আসিস। আয়ান আরিশের কথা শুনে মুচকি হেসে বলল, রোমান্স করতে যাবে নাকি অবুঝ মৌটাকে মারতে যাবে কে জানে, তোমার তো ঠিক নেই, এই পানি এই গরম। ও ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখে না বলে বাইক স্টার্ট দিয়ে চলে যায় আরিশ। মুখের উপর শীতল কিছু অনুভব করতে আস্তে আস্তে চোখ খুলে জ্যোতি। দুর্বল থাকায় মাথাটা চক্কর দেয়, সাথে সাথে চোখ দুটো বন্ধ করে নেয়। ও সামনে যে কেউ বসে আছে, ওকে স্থির দৃষ্টিতে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে, সেদিকে কোনো খেয়াল নেই। আরিশ তার মেয়েকে তৃষ্ণার্থ দৃষ্টিতে দেখে আস্তে করে বলল, মৌচাক, তোমাকে আমার হয়েই থাকতে হবে, যেমন ছিলে ঠিক তেমনই ভাবে, মৃত্যুর আগ পর্যন্ত। বলে জ্যোতির হাতের বাঁধন খুলে দেয়। জ্যোতির হাত খোলা পেয়ে দড়ির দাগ বসে যাওয়া জায়গাগুলো দু হাতে মোড়াতে মোড়াতে বলল, আপনি এসেছেন? আমি আপনার জন্য অনেকক্ষণ বসেছিলাম, কিন্তু আপনি আসেননি। এখন প্লিজ আমাকে এখান থেকে যেতে দিন, আমার শরীরটা ভীষণ দুর্বল লাগছে। যেতে দিব, তবে একটা শর্ত আছে, কিছু ফেরতও দিব। জ্যোতি আরিশের সামনে থেকে যাওয়ার জন্য তাড়াতাড়ি শর্ত মানতে রাজি হয়ে যায়। কি শর্ত? যদি তোর ওই গোলাপি রাঙা ঠোঁটের স্বাদ নিতে দিস, তাহলে তোকে আমি ফিজিক্যালি স্বাদ নিতে দেব, আর এটাই আমার পক্ষ থেকে ফেরত দেওয়া। জি, কি সব নোংরা কথা বলছেন আপনি? আরিশ ভাইয়া আসছেন পর থেকে
ঠিকই বলেছিস, তোর থেকে দূরে যাওয়ার পর তোর প্রতি নোংরা জিনিসটাই আমার সবচাইতে বেশি কাজ করে। তোর ঠোঁটের স্বাদ নিতে মনে চায়, তোর সাথে ইন্টিমেট হতে মনে চায়। এখন আমি কি করব বল? আমার না এসব শুনতে ভালো লাগছে না, কেমন অস্থির লাগছে, শরীর কাঁপছে। আরিশ জুথির অবস্থা বুঝলো, বুঝে বাঁকা হেসে বলল, কেন? কারণ আপনার প্রতিটা কথায় খুব ধারালো, যা আমার পুরো অঙ্গ কাঁপিয়ে দেয়। তাই? আরিশের মুখে তাই শুনে জুথি কিছুটা বোকা বনে যায়। এই কথা যে কেউ তাই বলে এটা ওর ধারণাতেই ছিল না। ওর ভাবনার মধ্যে আরিশ কথা এড়াতে বলল, তা ম্যাম, আপনার জন্য কিছু সারপ্রাইজ নিয়ে এসেছি, দেখবেন? কি হলো, চুপ করে আছেন কেন? থাক, আপনাকে কিছু বলতে হবে না, আমি দেখাচ্ছি। আরিশ শপিং ব্যাগ থেকে মোড়ানো কিছু একটা মতো বের করে বলে, এই যে দেখছেন কারেন্ট হিটার, এটা এখন আমি কারেন্টে দিয়ে গরম করব এবং গরম করে আপনার 2 গালে চেপে ধরবো। তাতে কি হবে জানেন? জুথি আরিশের কথা শুনে দুপা পিছিয়ে গিয়ে ভয়ে ভয়ে মাথা 2 দিকে লাড়ালো, যার মানে সে জানে না। আরিশ জুথিকে না করতে দেখে বাঁকা হেসে বলল, আপনার সুন্দর গাল দুটোতে চেপে ধরবো, আর তাতে আপনার গালের সুন্দর টুলগুলো বোচা হয়ে যাবে। তারপর আপনার গালের 2টো টুল অনেক সুন্দর, এইটা বলে আর কেউ আক্ষেপ করতে পারবে না। বলে আরিশ জুথির দিকে এগোতে থাকে। আরিশের বলা ও কথা শুনে আরিশকে ওর দিকে এগোতে দেখে হাতের ব্যথা ভুলে এক হাত গালে চেপে তো আরেক হাত মাথার খোপা করা চুল ধরে চোখ মুখ খিচে অনুনয়ের কণ্ঠে বলে, দেখুন, দয়া করে আমার সাথে এমনটা করবেন না, আমি তো কিছু করিনি, তাই না? আরিশ দেখল জুথির অস্থির মুখখানা, ভয়ে সিটিয়ে যাওয়া শরীরটা। তৎপর আস্তে করে আরেকটু এগিয়ে জুথির বাম হাতটা হ্যাচকা টান দিয়ে পিঠের পিছনের দিকে চেপে ধরে মুখটা ওর মুখের কাছে এনে বলল, মৌ, অস্থির হয়েও না, ভয় পাওয়ার কোনো কারণ নেই। বলে একটু নুয়ে জুথির নরম গালে আস্তে চুমু খায়। জুথি আরিশের কাণ্ডে স্বাভাবিক হওয়ার বদলে ঘন ঘন নিঃশ্বাস নিতে থাকে। একসময় আরিশের থেকে ছাড়া পাওয়ার জন্য আরিশকে সজোরে ধাক্কা দিয়ে সেখান থেকে দৌড়ে চলে যায়। আরিশ হঠাৎ ধাক্কা খাওয়ায় দুপা পিছিয়ে যায়। দরজার দিকে তাকিয়ে দেখে জুথি ততক্ষণে মুহূর্তেই জল শক্ত হয়ে যায় আরিশের। হাত দুটো মুঠ করে দাঁত কিরমির করে জুথি যাওয়ার দিকে চেয়ে থাকে। জুথি তখন আরিশের রুম থেকে পালিয়ে আসার পর আর নিচে নামেনি, রুমেই ছিল। খানিক পরে দরজায় করাঘাত শুনে শোয়া থেকে উঠে বসে, ধীরে পায়ে গিয়ে দরজাটা খুলে দেয়। দরজার সামনে কেমন চোখে তাকিয়ে দাঁড়িয়ে আছে রোদ। রোদকে দেখে হাসি দিয়ে বলল, আরে রোদাপু, কিছু বলবে? আর ভিতরে আসো। রোদ রুমের ভিতরে ঢুকে কড়া কণ্ঠে বলল, মামুনি তোকে নিচে ডাকছে। আম্মু ডাকছে, আমি এক্ষুনি যাচ্ছি। ওই শোন, তোর সাথে কথা আছে। হ্যাঁ আপু, বলো। তোকে তখন দেখলাম আরিশের রুম থেকে দৌড়ে বের হতে। ওর রুমে গেছিলি কেন? আসলে আপু, ভাইয়া। তুই আর ওই রুমে পা রাখবি না। আর তোকে যদি আরিশের কাছাকাছি দেখি না, তাহলে বড় আম্মুকে দিয়ে তোকে শায়েস্তা করাবো। তুই ভালোভাবে শুনে রাখ, বড় আম্মু আমাকে তার ছেলের বউ বানাবেন, তোকে না, তাই সাবধান। বলে হন হন করে চলে যায়। আজব, সে কি একবারও বলেছে সে আরিশের বউ হতে চায়? না, সে তো বলেনি। জুথি দীর্ঘ নিঃশ্বাস ফেলে রোদ সব সময় এমন, আজ পর্যন্ত কোনো দিন জুথির সাথে ভালো ব্যবহার করেনি। এমনকি সুযোগ পেলে গায়ে হাত পর্যন্ত তুলত। সে ছোটবেলা থেকে একটু খিটখিটে স্বভাবের ছিল। আপন বোন ফারিয়ার সাথেও খিটখিট করত। তাছাড়া সে শারীরিকভাবে সুস্থ ছিল, আর তার পাশাপাশি ছোটবেলায় শ্বাসকষ্টের রোগ ছিল, রোগ যেটা 18 বছর হওয়ার পর থেকে মানসিকভাবে বেড়ে গেছে। হঠাৎ শ্বাসে উঠে শ্বাস নিতে পারে না, সেন্সলেস হয়ে যেত। রোদ 2 বছর প্রায় টানা অসুস্থ ছিল। সবাই শুধু আল্লাহ আল্লাহ করতো মেয়েটা যেন বেঁচে থাক। রোদের অসুস্থতার কারণে পড়াশোনাটাও 2 বছর করতে পারেনি, যার কারণে ওর পড়ালেখাটা পিছিয়ে যায়। যে থাকতো এখন ভার্সিটি 2nd ইয়ারে, সে এখন মাত্র HSC দিয়েছে। ভাগ্য কি, তাই না?
যদিও রোদের শ্বাসকষ্টটা পুরোপুরিভাবে ভালো হয়নি, তাই সবাই তার মন রক্ষা করার জন্য কোনো বিষয়ই না করতো না। সবাই তাকে সব বিষয়ে সাপোর্ট করে বলেই আজ সে সুস্থ আছে। যদি নিচে এসে মায়ের কাছে গুটি গুটি পায়ে গিয়ে জিজ্ঞেস করে, আম্মু আমাকে ডাকছো? হ্যাঁ, তোকে না তোর বড় আম্মু বলেছিল দুপুরে সবার খাবার পরে থালা বাসনগুলো ধুয়ে রাখতে। যদি কিছু বলবে তার আগে আরিশ সিঁড়ি বেয়ে নামতে নামতে বলল, মামুনি সারাদিন রুমে থাকলে থালা বাসন কে ধোবে? হ্যাঁ, যুথি আরিশের কথা শুনে অবাকের চরম পর্যায়ে চলে যায়। এতক্ষণ হাত বেঁধে রুম বন্দি করে রেখে এখন বলছে সে নাকি সারাদিন রুমে থাকে, তাই কিছুটা ক্ষোভ নিয়ে বলল, আম্মু, আরিশ ভাইয়া তো আমাকে রুমের মধ্যে আটকে। যুথিকে বাকি কথাটুকু শেষ করতে না দিয়ে ওর মাপ ঠাস। তোর লজ্জা করে না? এখন আর এসে দোষ দিচ্ছিস? সারাদিন বসে খাবি সেটা বলতে পারিস না? যুথি মায়ের হাতে থাপ্পড় চিৎকার শুনে ফুঁপে খেতে ওঠেন। যুথিকে থাপ্পড় দিতে দেখে ইপা দৌড়ে এসে বলল, সমস্যা কি তোমার আম্মু? ওকে মারছো কেন? কি করেছো? কি করেনি বল? একটা কথা বললে শুনবে না। ওকে দুপুরে এটো থালা বাসনগুলো ওনাকে আর কিছু বলতে না দিয়ে রাদীপ দরজার কাছ থেকে এসে যুথির দু বাহু ধরে একদম নিজের কাছে এনে রাগী কণ্ঠে বলল, শুরু থেকে এখানে সবটাই আমি দেখেছি। মামুনি বাড়িতে দুজন কাজের মেয়ে রেখেছিলাম, তাদের ভিতর একজন ধোয়া কাচা করবে আর একজন বাড়ি পরিষ্কার করবে, কিন্তু তোমরা ধোয়া কাচা নিয়ে করেন তাকে বিদায় করে দিয়েছো আর ওকে দিয়ে তার কাজগুলো করাচ্ছ। এটা আমি মানতে পারছি না। মামুনি বাড়িতে তো আরো মেয়ে আছে, কই তাদেরকে তো দিয়ে তো কাজ করাও না, তাহলে ওকে দিয়ে কাজ করাও কেন? মামুনি যে পর্যন্ত আসো সে পর্যন্তই থাকো, দরকার হয় বাড়িতে আরো কাজের মেয়ে রেখে দিব, তা ওকে কাজে বলবে না। বলে যুথিকে উপরে যেতে বলে সেও হনহন করে রুমের দিকে চলে যায়। যুথি ভেজা চোখ দুটো তুলে আরিশের দিকে একবার তাকায়, কারণ সে আশা করেছিল আরিশ তার হয়ে এমনটা বলবে, কিন্তু হলো তার উল্টো। এক বুক কষ্ট নিয়ে যুথি ভেজা চোখে রুমের দিকে যাওয়ার জন্য পা বাড়ায়। যদি সে আর কিছুক্ষণ আরিশের দিকে তাকাতো তাহলে দেখতে পারতো আরিশের হিংস্র